নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বাম আমলের সময় থেকে তৈরি হওয়া ওদলাবাড়ি কমিউনিটি হল উদ্বোধনের আগেই বকেয়া বিদ্যুৎ বিল না মেটানোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। উন্নয়নের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগে বন্ধ জলপাইগুড়ির সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র দিনবাজার। সুষ্ঠু আলোচনার পরই দোকান খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে প্রায় 2,04 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। ভাঙা রাস্তার কারণে দীর্ঘদিন থেকেই ভোগান্তির শিকার হচ্ছিলেন জলপাইগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অধীনে থাকা ইন্দিরা গান্ধী কলোনি থেকে রাজবাড়ি পাড়া পর্যন্ত নতুন রাস্তা তৈরির কাজে শিলান্যাস করেন জলপাইগুড়ির বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় 2,04 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি হচ্ছে। এই বিষয়ে ডাক্তার পি.কে. বর্মা জানান, জলপাইগুড়ি পৌরসভা তার কাছে এই রাস্তাটি ঠিক করার আবেদন রেখেছিল। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে কথা বলেন এবং রাস্তাটি যাতে ঠিক হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলেন। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, ভোট প্রচারে এসে দেখেছিলেন রাস্তার দুরবস্থা। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তাটি নতুনভাবে গড়ে তোলার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাস্তাটি তৈরি করতে প্রায় 2,04 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই রাস্তাটি সম্পূর্ণ প্রেভার্স ব্লক দিয়ে তৈরি করা হবে। দেখুন, 2022-এ যখন 27শে ফেব্রুয়ারি পুরসভার নির্বাচন হয়েছিল, তার আগে যখন প্রচারে এসেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তার জরাজীর্ণ অবস্থা। এই রাস্তাটা 1650 মিটার লম্বা, মানে 1.5 কিলোমিটার উপর এবং 3.75 মিটার চওড়া। এবং এই রাস্তাটা তখন এলাকায় বহু মানুষ বসবাস করেন এবং জলপাইগুড়ি শহর একটা বিস্তীর্ণ ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এবং এখানে পৌরসভার তরফ থেকে আমরা হসপিটাল পাড়া, মধ্য রায়কোট পাড়া থেকে জুড়ে বহু জায়গায় আমরা রাস্তা করেছি, প্রায় 4-5 কোটি টাকা খরচা করি। আমরা পুরো লাইট এই 1 নম্বর ওয়ার্ডে সব সোডিয়াম ভেপার খুলে দিয়ে, টিউবলাইট খুলে দিয়ে এলইডি লাইট লাগিয়েছি। এই রাস্তাটা করা খুব জরুরি ছিল। এটা আমরা পৌরসভার পক্ষ থেকে, কাউন্সিলরের তরফ থেকে, নীলম চক্রবর্তীর তরফ থেকে আমরা বিধায়ককে প্রস্তাব করি, ডক্টর পি.কে. বর্মাকে, এবং উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেটা তৈরি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে এই রাস্তাটা কিন্তু এই এলাকাবাসীর জন্য এনে দিয়েছেন। এবং এই রাস্তাটা হওয়ার ফলে ইন্দিরা কলোনি থেকে এবং আপ টু সবুজ সংঘ ক্লাব হয়ে আপ টু রাজবাড়ি যে ক্লাবটা রয়েছে সে অবধি কিন্তু প্রায় আমি বলতে পারি এখানে কিন্তু প্রায় 1000-এর উপর মানুষ বসবাস, 1,500-এর উপর মানুষ বসবাস করেন। তাই এখানকার মানুষ এটাতে অত্যন্ত উপকৃত হবেন। এবং পেভার ব্লকের রাস্তা 5 বছরের সিকিউরিটি থাকবে। তাই যদি তার মধ্যে কোনো খারাপ হয়, যে এজেন্সি রাস্তা তৈরি করছেন তাই কিন্তু রিপেয়ার করে দিতে হবে। রাস্তা তো শিগগিরই শুরু হয়ে যাবে। এতে আমাদের 1.5 কিলোমিটারের বেশি রাস্তা এই ইন্দিরা কলোনির মধ্য দিয়ে এটা রাজবাড়ি ক্লাব পর্যন্ত দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার জনসাধারণের। এই রাস্তাটার অবস্থা ভালো ছিল না। আজকে এনবিডিডির অর্থানুকূল্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয়া নীলম চক্রবর্তী, তার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। এটা পেভার ব্লক রাস্তা, 1.5 কিলোমিটারের ওপরে। এতে মোটামুটি যেটা স্যাংশন হয়েছে তা হচ্ছে 2,04 লক্ষ। 2,04 লক্ষ দিয়ে এই রাস্তাটা দীর্ঘদিনের যে দাবি ছিল সেই অনুযায়ী এটা এনবিডিডির তত্ত্বাবধানে হচ্ছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন এনবিডিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী নরেশচন্দ্র রায় মহাশয়, রয়েছেন আমাদের উপপৌরপিতা মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি, রয়েছেন নীলম শর্মা চক্রবর্তী, এখানকার স্থানীয় কাউন্সিলর, এবং আপনারা যারা রয়েছেন সবার সামনেই আজকের এই রাস্তার উদ্বোধন হলো। এবং এটা খুবই একটা ভালো মুহূর্ত
ভালো দিন যে এই দীর্ঘদিনের প্রত্যাশা এখন পূরণ হতে যাচ্ছে। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস উদযাপিত হলো জলপাইগুড়ির ল কলেজে। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী জলপাইগুড়ির ল কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়। ক্রেতা সুরক্ষা উপভোক্তার ওপর বিভিন্ন বিষয় নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। আজকে ছিল এই অনুষ্ঠানের শেষ দিন। সেমিনারে ক্রেতা সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা এবং এই সেমিনারে প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল জানান, শুধু ক্রেতা সুরক্ষা দপ্তর প্রচার করলেই হবে না। এখন যেহেতু ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষকে ডিজিটাল নেট ব্যাংকিং কিংবা সাইবার ক্যাফে ব্যবহার করার আগে নিজেদের সচেতন হতে হবে। কোনো রকম ওটিপি শেয়ার করা যাবে না, তাতে প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। কোনো কিছু কেনার আগে তার গুণগত মান যাচাই করা উচিত। এদিনের এই কর্মসূচিতে ল কলেজের প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ ভট্টাচার্য, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এইচওডি সুভাষ চন্দ্র বর্মন, পুষ্পক রায় এডিএম জলপাইগুড়ি ছাড়াও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। যে ফোনই আসুক না কেন, যে ইডি, সিবিআই, এনআইএ বা রিজার্ভ ব্যাংক বা ব্যাংক থেকে ফোন করছি বা যে কোনো জায়গা থেকে ফোন করছি, সেই ফোনটা পাওয়ার পরে আগে ওরা গিয়ে ব্যাংকে বা থানায় এটা জানাক। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন বলছে ব্যাংক কোনোদিন কাউকে তার কোনো কনজিউমারকে ফোন করে কোনোদিন কোনো ইনফরমেশান চাইতে পারে না, কোনো দিন টেলিফোনে কোনো ইনফরমেশান চাইতে পারে না। এটা পরিষ্কার অর্ডার আছে ভারত সরকারের। ফলে আমরা কোনোভাবে ভয় পাবো না। যে কোনো রকম ফোন এলে আমাদের কাছে আমরা আগে সেটাকে ভেরিফাই করব, যে ধরনেরই ফোন হোক না কেন। যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোনো উগ্রপন্থী সংগঠনের কোনো ট্রানজ্যাকশান হয়েছে, ফলে আপনি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবেন না, বা আপনি আপনার এই ইনফরমেশান দিন, ওটিপি দিন, কোনোভাবেই আমরা এটা করব না। এবং যখন কেনাকাটা করছি আমরা একদম সিকিউর ওয়েবসাইট থেকে, যেখানে আইডি পাসওয়ার্ড আছে, সেখান থেকে আমরা কেনাকাটা করব। যেখানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম মানুষ এখন বিভিন্ন রকম ফ্রড করছে। তারা নিজেদের প্রোডাক্ট যা হোক একটা ভালো ছবি তুলে দিয়ে দিচ্ছে। সেই ছবিটা দেখে যখন আমরা কেনাকাটা করছি দেখছি বহু কমপ্লেন আমরা রেগুলারলি পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেই প্রোডাক্ট আসছে না, অনেক চিপ প্রোডাক্ট আসছে বা ঠিক ছবিতে যেরকম দেখা হচ্ছে সেরকম আসছে না। ফলে সেটা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। মানে যখনই আমরা কোনো ওয়েবসাইট আমরা কিছু করছি, ব্রাউজ করছি, তো সিকিউর ওয়েবসাইট থেকে আমরা কেনাকাটা করব এবং কোনো আননোন লিঙ্কে আমরা ক্লিক করব না এবং কোনো রকম কিছু শেয়ার করব না। ফটো বা কোনো ইনফরমেশন, আমরা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করব না। উন্নয়নের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র, হয়রানির অভিযোগে জলপাইগুড়ির সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র দিনবাজার আজ বন্ধ। জলপাইগুড়ির দিনবাজারে মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট বন্ধ। ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। জলপাইগুড়ি পুরসভার বাজার এবং রাস্তাঘাট সংস্কারের কারণে বেআইনি দোকানপাট সরিয়ে দিয়ে মালপত্র বাজেয়াপ্ত করায় ব্যবসায়ীরা এই বন্ধের সিদ্ধান্ত নেয়। সুষ্ঠু আলোচনার পরই দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্যবসায়ীরা জানান। এর পাশাপাশি ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিও তুলেছেন। বন্ধ রাখলাম যে আমাদের এই দিনবাজারে একটা ঝামেলা চলতেছে, দোকানপাট ভাঙাভাঙি করতেছে মিউনিসিপ্যালিটির থেকে। তো আমরা এই ঝামেলার জন্য আমরা দোকানপাট বন্ধ রাখছি। আর মিউনিসিপ্যালিটিও আমাদের খুব ঝামেলা লাগাইছে। ঝামেলা বলতে দোকানপাট পিছাই দিতে বলছে, পিছাই দিছি। তারপরে বলতেছে ভাঙা, কালকে এসে বুলডোজার নিয়ে এসে ভাঙাভাঙি করে সব মালপত্র নিয়ে চলে গেছে। ওই জন্য আমরা বন্ধ রাখছি। মিটিং না করা পর্যন্ত আমরা দোকানপাট খুলবো। আজকে কি আপাতত বন্ধ রাখবে? আপাতত বন্ধ। কত দোকান রয়েছে সব মিলে? তাও তো 500 দোকান হবে। মাছ বাজারে বন্ধ? হ্যাঁ, মাছ বাজারে বন্ধ, সব বাজার, টোটাল বাজারটাই বন্ধ। আপনাদের বেশিরভাগ দোকান বন্ধ, কি কারণে? কারণ সবার একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে যে আমাদের সাথে সেইভাবে কোনো রকম আলাপনা না দিয়ে অনেক বড় বড় শেড টেড ভেঙে দিচ্ছে, এইসব ব্যাপার। আপনারা বন্ধ রেখেছেন আজকে? হ্যাঁ, আজকে আমরা না, এর সকলেই একটা সম্মিলিত বন্ধ হয়ে গেছে। মাছ বাজারে বন্ধ রয়েছে? হ্যাঁ, সব বাজার। সমিতিগতভাবে কালকে তো আমি অসুস্থতার কারণে আমি ছিলাম না। মিউনিসিপ্যালিটি কালকে এসে এখানে বেশি বাড়াবাড়ি করছে, যার জন্য ব্যবসায়ীরা সবাই মিলে ডিসিশন নিছে এটার একটা আলোচনা না করে আমরা দোকান খুলবো না।
আমার নাম শরৎ মণ্ডল, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। না, এই যে বন্ধ যে রেখেছেন, পৌরসভা বলছে আপনাদের বারংবার জানিয়েছে অতিরিক্ত জায়গা দখল করে। হ্যাঁ, পৌরসভা বলছিল, এর আগে এসে বলে গেছিল যে অতিরিক্ত যারা জায়গা দখল করে আছো তাদেরকে সরায় নিতে, এটা আগেও বলে গেছিল। আবার কাউকে বলছিল যে ইয়ে করে দেবে, আবার কাউকে বলছিল এইটুকু সরায় দাও, কালকে আবার মোটামুটি আরও বাড়তি করে কিছু ভাঙাভাঙির কথা বলছে। ব্যবসায়ীরা আতঙ্ক হয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এর জন্য কি আপনারা আজকেই নাকি আগামীতেও চিন্তা ভাবনা করবেন বেশি? না, সেটা তো মিটিংয়ে ডিসিশন হবে, ডিসিশন হয়ে আলোচনা হবে, আলোচনা হয়ে যেটা সিদ্ধান্ত হবে। এখন অবধি তো বন্ধ আছে, মিটিং করে ডিসিশন নিবে ব্যবসায়ীরা। মাদক পাচারের আগেই এক যুবককে গ্রেপ্তার করলো এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির রথখোলা এলাকায় মাদক পাচার হচ্ছে বলে খবর পেয়ে এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। আটক করা হয় এক যুবককে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় 180 গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম মোহাম্মদ ইদুল। তিনি নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতকে পরবর্তীতে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নারী জাগরণ সমিতির উদ্যোগে শ্রীমদ ভগবত পাঠ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। নারী জাগরণ সমিতির উদ্যোগে ভগবত পাঠ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। আজ রেসকোর্স পাড়া এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়। এই শোভাযাত্রায় মহিলারা হাতে ফ্ল্যাগ নিয়ে যাত্রা শুরু করেন। মূলত আজ থেকে শুরু হচ্ছে শ্রীমদ ভগবত পাঠ কথা। আগামী 7 দিন চলবে এই ভগবত পাঠ। পুলিশ লাইন এলাকায় এই ভগবত পাঠ হবে, আর তার জন্যই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রাটি পুলিশ লাইন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কিং সাহেবের ঘাটে এসে আবারও পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় একাধিক মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। কি হবে আজকে প্রোগ্রামটা? আমাদের দেবী ভগবত পুরাণ 9 দিনে হবে। আজকে থেকে স্টার্ট হবে, 1 তারিখ পর্যন্ত। কোথায় হবে? পুলিশ লাইন রেসকোর্স পাড়া। আর এটা কারা প্রোগ্রামটা করছে? এই প্রোগ্রামটা আমরাই করতেছি। আপনারা কারা? আমরা নারী জাগরণ কমিটি। আজকে কি হলো, এখন কি হচ্ছে? এখন আমরা কলস যাত্রা হচ্ছে। আমরা ওখান থেকে এই সকালবেলা পূজা করে আমরা যে কিংসার ঘাটে যাচ্ছি প্রসেশন করে, আর ওখান থেকে আমরা যত্ন করে আবার নিয়ে আমরা এই প্রসেশন করে আবার ওখানে যাবো, রেসকোর্স পাড়া যাবো মণ্ডপে গিয়ে আমাদের পূজা আরম্ভ করবো। মঙ্গলবার জলপাইগুড়ির কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় JYMA ময়দানে। একদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর তার সঙ্গে রাত পোহালেই বড়দিন। এই দুই আনন্দের মাঝে আরো একটি বাড়তি আনন্দে মেতে উঠল স্কুলের ছাত্রীরা। এদিনের মিড ডে মিলে ছিল ছাত্রীদের জন্য এক বড় চমক। অন্যান্য দিনের মতো সাদামাটা নয়, স্কুলের মিড ডে মিল প্রস্তুতকারী কর্মীদের সহযোগিতায় এদিন ছাত্রীদের পাতে তুলে দেওয়া হলো ফ্রাইড রাইস, ডিমের কারি সহ পাঁপড় ভাজা, যা পেয়ে বেজায় খুশি স্কুলের ছাত্রীরা। স্পেশাল মেনু দেখা গেল। হ্যাঁ, আজকে স্পোর্টস উপলক্ষে আমরা ছাত্রীদের, আমাদের প্রিয় ছাত্রীদের তো সারাদিনের বিষয়, কাজেই ওদের একটা আমরা ভালো টিফিন দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে। আজকে ফ্রাইড রাইস আর ডিম দেওয়া হয়েছে। আর সবচেয়ে যেটা বড়, যে আমাদের যারা মিড ডে মিলের রান্না করেন, কুক এবং যিনি দায়িত্বে থাকেন, আমাদের মিড ডে মিলের দায়িত্বে মূলত আমার স্কুলের খুব গুরুত্বপূর্ণ 2জন টিচার থাকেন, ম্যাডাম এবং দীপক মিশির থাকেন অফিস থেকে। এরা খুব সুন্দরভাবে মিড ডে মিল চালান। আজকে আমরা মিড ডে মিলের যে ইভেন্টটা সেটা এখানে নিয়ে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়ার পর বাচ্চারা যথাযথভাবে বাড়ি ফিরে যাবে। আগামীকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস, কিন্তু তার আগেই সান্তা ক্লজ সেজে শিশুদের মনোরঞ্জন করে যাচ্ছেন জলপাইগুড়ির সান্তা অর্থাৎ ভোলা মণ্ডল। এবার তার সান্তা ক্লজ সাজার 50 বছর পূর্ণ হলো বলে জানালেন সুরিত মণ্ডল বা ভোলা মণ্ডল। তিনি ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। ভোলা মণ্ডল প্রতি বছরই সান্তা ক্লজ সেজে শিশুদের মনোরঞ্জনের সাথে সাথে তাদের হাতে রকমারি উপহার তুলে দেন। এবারও 25শে ডিসেম্বর উপলক্ষে সান্তা ক্লজ সেজে তার ব্যাগের ঝুলিতে নানান রকমের খেলনা নিয়ে শহরের বুকে ঘুরে বেড়াচ্ছেন এবং শিশুদের হাতে বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন।
প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির সান্তা হাতে পাওয়া চিঠির উত্তর এবং উপহার দিতে বাড়ি থেকে বের হয়েছেন শিশুদের আনন্দ দিতে। আমি 50 বছর আমার পূর্তি, আমি সান্তা ক্লজ থেকে শহরে বেড়াই। এবছর আমার নতুন সংযোজন হচ্ছে বাচ্চা ছেলেদের আমি খেলার উপহার তুলে দেবো। এটা আমার সচিব হয়েছে আমি জেলা ক্রীড়া সংস্থার। যারা ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো খেলে তাদের বল দেবো। খেলা নিয়ে এসছি কলকাতা থেকে। হ্যাঁ, চিঠি আসছে, অনেক চিঠি, ভালোই লাগে। হ্যাঁ, আমার তো এটা বলতে পারেন এটা আমার একটা কর্মজীবনের একটা করে থাকি আমি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বাম আমলের সময় থেকে তৈরি হচ্ছে কমিউনিটি হল, এবার তার উদ্বোধন। তবে উদ্বোধনের আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ দপ্তর। কারণ জেলা পরিষদের তরফে নির্মীয়মান মাল ব্লকের ওদলাবাড়ি কমিউনিটি হলের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকায় পৌঁছেছে। বাম আমলে 2006 সালে মাল ব্লকের ওদলাবাড়ির বিধানপল্লী ফুটবল মাঠের পাশে বিশাল এই কমিউনিটি হল ঘরের নির্মাণ কাজ শুরু করেছিল জেলা পরিষদ। শুরু থেকেই মন্থর গতিতে চলতে থাকা হল ঘরের প্রথম এবং দ্বিতীয় দফার নির্মাণ কাজ শেষ হতেই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়ে তৃণমূলের শাসন শুরু হয়। অর্ধ সমাপ্ত অবস্থায় মাঝে কয়েক বছর বন্ধ থাকার ফলে আগের নির্মাণ কাজের অনেক কিছুরই সংস্কার জরুরি হয়ে পড়ে। অব্যবহৃত কমিউনিটি হল এবং হলের আশপাশ বিভিন্ন অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়। এরপর স্থানীয় মানুষ এবং সংস্কৃতি জগতের দাবি মেনে গত বছর ডিসেম্বর মাসে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজ্য স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী এবং অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ তেজস্বী রানা প্রমুখের নেতৃত্বে জেলা পরিষদের বাস্তুকারদের একটি দল এই কমিউনিটি হল পরিদর্শন করে জরুরি সংস্কারের কাজ করে অবিলম্বে এই হল ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আরো 37 লক্ষ টাকা ব্যয়ে হল ঘরটির সংস্কারের কাজ এর মধ্যেই শেষ হয়েছে। যে কোনো অনুষ্ঠান, সভা সমিতির কাজ নির্বিঘ্নে করার জন্য হলটি আধুনিক ব্যবস্থা সহ বিলাসবহুল চেয়ার, পর্যাপ্ত আলো, পাখা, মঞ্চে স্ক্রিন ইত্যাদি সবকিছুই ইতিমধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ বন্টন কোম্পানির ওদলাবাড়ির গ্রাহক পরিষেবা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে এই কমিউনিটি হলের বিদ্যুৎ বিল বাবদ বকেয়া অর্থের পরিমাণ প্রায় 1 লক্ষ টাকায় পৌঁছেছে। আগে স্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, কিন্তু জরুরি সংস্কার কাজের জন্য অস্থায়ীভাবে মাস 6 আগে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন বরাতপ্রাপ্ত ঠিকাদার। সংস্কার কাজ শেষে সেই সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি এটা 37 লক্ষ টাকা খরচ করে কমিউনিটি হলটা এখন বানানো হয়েছে, রিপেয়ার হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু প্রধান সমস্যা তো হচ্ছে এখানে কারেন্টই নেই। তো এটা করে কি লাভ হলো? তো কারেন্ট যদি না থাকে এটা তো কোনো পারপাস ইউজ করাই যাবে না। এতদিন তো লাইন ছিল, লাইটের বিল নাকি ডিউ আছে, সেই জন্য ইলেকট্রিসিটি বোর্ড ডিউ পেমেন্ট না হয় কেটে দিয়েছে। আর কমিউনিটি হলটা এমনি খুব সুন্দর হয়েছে, এটা যদি ব্যবহারের যোগ্য যদি না থাকে তাহলে করে কি লাভ? চেয়ার তো বসানো হয়েছে, চেয়ার যতগুলা দরকার
হয়েছে, কিন্তু আরও 2-3 লাইন চেয়ারের প্রয়োজন আছে। ওনাদের যা বাজেট ছিল সেটা ওভার হয়ে গেছে, আর 2-3 লাইন চেয়ার হলে কমপ্লিট হয়ে যেত। এখন তো পুরো অন্ধকার। এখন তো পুরো অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এটা কোনো কাজই দিবে না। কাজে দিবে না, তো লাইন না আসলে কোনো কাজে দিবে না। এর আগে কত টাকা দিয়ে খরচ হয়েছিল? এর আগে ভালোই, এর আগে তো প্রথম টেন্ডার তো মানে 45 লাখ টাকা ব্যয় করে হয়েছিল, তারপরে আবার টেন্ডার হয়েছিল। কোটি টাকা তো পার হয়ে গেছে। হ্যাঁ, কোটি টাকা পার হয়ে গেছে, কিন্তু কোনো কাজে আসছে না। কোনো কাজে আসছে না। আমরা এখানকার বাসিন্দা, আমাদের বিভিন্ন পারপাস দরকার পড়ে, কিন্তু কোনো কাজে হয় না। কাজে হয় না। এটা যেই পারপাসে কমিউনিটি হলটা বানানো হয়েছে খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের ওদলাবাড়ির সবারই প্রচণ্ড কাজে লাগবে, কিন্তু হঠাৎ করে দেখলাম লাইনটা কেটে দিল। এখন এত বড় কমিউনিটি হলে যদি লাইনটা কেটে দেয় তাহলে তো সে সম্পূর্ণ ইউজলেস, এটার কোনো ব্যবহারই থাকলো না। দিনের বেলার প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু যেগুলো রাত্রিবেলার প্রোগ্রাম সেটা তো সম্ভব নয়। তো পারপাসটাই পুরোপুরি ফেল হয়ে গেল লাইটটা কেটে দেওয়াতে। প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার, এই জায়গাটায় দীর্ঘদিন ধরে একটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ফলে অসামাজিক কাজকর্ম বেড়েই চলছিল। বিশেষ করে মানে মাদক দ্রব্যজাত সেবন এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এখানে চলছিল। তো লাইটটা কেটে দেওয়াতে আবার সেই ধরনের মানে অসামাজিক কাজকর্ম এখানে বেড়ে যাওয়ার আশঙ্কা করছি। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ জানান, এই কমিউনিটি হলটি জেলা পরিষদের আওতাভুক্ত। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এটি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের খবর পেয়ে তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি এলাকার বিধায়ক তথা আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইককে বিষয়টি জানাবেন এবং বিদ্যুৎ সংযোগ যাতে দ্রুত হয় তার চেষ্টাও করবেন। হ্যাঁ, এটা বিলটা তো অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে না এটা, তো তাও আমরা দেখছি, শুনলাম আমি আজকেই যে অনেক টাকা নাকি জমা পড়ে আছে, হ্যাঁ ডিউ আছে, এজন্য লাইনটা কেটে দিয়ে গেছে ওনারা। তো আমরা ওপর মহলে জানাবো ব্যাপারটা। জানা গেছে জেলা পরিষদের তরফে আগামী কিছুদিনের মধ্যেই বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর বন্দোবস্ত করে এই কমিউনিটি হল ঘরটির উদ্বোধন করা হবে। জানি যে এখানে একটা কমিউনিটি হল হয়েছে, তো এটা তো বলার আর কি আছে, কমিউনিটি হল আছে তো আছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই কমিউনিটি হল লাইন কেটে দিল। এই যে আপনার থেকে আমি এখন শুনছি, ঠিক আছে। 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটি সংলগ্ন গোমস্তাপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য মেলা। এই উপলক্ষে আজ শহর জুড়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আহারের বাহার নামে এই খাদ্য মেলা সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। এদিনের শোভাযাত্রায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন। এদিন শহরের সমাজপাড়ার আইএমএ ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমার পর গোমস্তাপাড়ায় গিয়ে শেষ হয়। আহারের বাহার নামাঙ্কিত বেশ কয়েকটি বিশালাকার সুসজ্জিত ফ্লেক্স হাতে এদিন মহিলারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল জানান, আজ অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মোট 31টি স্টল এই খাদ্য মেলায় থাকছে। সাধারণ মানুষের চাহিদা মতো রকমারি খাবারের ব্যবস্থা থাকছে মেলায়। মানুষ যেমন খাবারের স্বাদ এখানে গ্রহণ করতে পারবেন, তেমনি প্রতিদিনই মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই জানেন আহারের বাহার খাদ্য মেলা 2024 এই ফুড ফেস্টিভ্যালের জন্য আগামীকাল থেকে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে, সেই জন্য আজকে শোভাযাত্রা চলছে। আজকে আমাদের অরবিন্দর সমস্ত স্বনির্ভর দলের যে মহিলারা আছে সেই মহিলারা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। ঠিক কোন জায়গা থেকে শুরু করব? এটা আমরা সমাজপাড়া থেকে শুরু করেছি, আমরা আমাদের ঠিক মেলাতে গিয়ে শেষ করব, মানে অর্থাৎ গোমস্তপাড়া বিবেকানন্দ লেন। কদিন চলবে, কতগুলো স্টল থাকবে, কি এটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত গোটা অরবিন্দ থেকে 31টা স্টলের ব্যবস্থা করা হয়েছে। 31টা দল 31টা স্টল করছে। এখানে আমি এটুকু বলতে পারি, সব রকম ভ্যারাইটির খাবার যাতে আমরা পরিবেশন করতে পারি সেই দিকটা মাথায় রাখা হয়েছে, এবং রেটের দিকটা মানে খাদ্যের মূল দাম যেটা সেই দামের দিকটাকেও মাথায় রেখে করা হয়েছে, যাতে যারা আসবেন, যারা এনজয় করবেন, প্রত্যেক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন এবং সুস্বাদু খাবার সুলভ মূল্যে খাবেন। উদ্যোগটা কাদের তরফে কিভাবে করা হলো? গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ,
তবে জলপাইগুড়ির প্রায় 11টা ডিপার্টমেন্ট ডিএম ম্যাডামের সহযোগিতায়, সেটা আপনি ফুড কন্ট্রোল বলুন, আপনার আমাদের সিএমও সাহেব বলুন, বা ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন, বা পিডিডিআরডিসি বলুন, বিসিডব্লিউ বলুন, সবকটা ডিপার্টমেন্টের, তথ্য সংস্কৃতি বলুন, সবকটা ডিপার্টমেন্টের সহযোগিতায় এই মেলা। মানে কেন উদ্যোগ, কেন এই ধরনের মেলা? না, এই ধরনের উদ্যোগ তো সাধারণত আমরা জলপাইগুড়িতে আগেও দেখে এসেছি। আমাদের মিউনিসিপ্যালিটিতে এরকম একটা মেলা হয়, কিন্তু স্বনির্ভর আমাদের গ্রামের যারা স্বনির্ভর দলের মহিলারা আছে বা দিদিরা মারা আছে, তারা তো সেই সুযোগটা পাচ্ছে না। একটা প্ল্যাটফর্ম যদি আমরা তাদের জন্য করে দিতে পারি, তাদের বিভিন্ন ট্যালেন্ট, বিভিন্ন ধরনের খাওয়ার যদি তুলে ধরতে পারে, এবং একটা তো নো ডাউট একটা ব্যবসা হবে, সেখান থেকে একটা উপার্জনও হবে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বুথের কর্মীদের। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/230 নম্বর বড়ুয়াপাড়া বুথের পঞ্চায়েত সহ দলের কর্মীরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল নেতা কৃষ্ণ দাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস জানান, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/230 নম্বর বুথের পঞ্চায়েত সহ গোটা বুথের বিজেপি কর্মীরা তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি আরো জানান, আগামী দিনে সকলকে সাথে নিয়ে উন্নয়নের কাজে যাতে এগিয়ে যাওয়া যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। গোটা বুথে যত বিজেপি কর্মী আছে সবাই আজকে জয়েন করলেন। এই জয়েনের ফলে সেখানে আমাদের শক্তি আরো বৃদ্ধি হলো, এবং পাহাড়পুরে আমরা যে লিডটা অব্যাহত রাখছি সেটা আরো বাড়লো। আগামী 26-এই আমরা ফল আরো বেশি ভালো করব, এবং আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করব। আমার সামনে প্রধান আছে, আমাদের পাশে আছে আমাদের প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট। আমি বলবো যে যাতে এরা সম্পূর্ণ সম্মান পায়, যাতে আমরা সম্মান দিয়ে এবং কাজ যাতে এরা পায়, ভালো ব্যবহার যাতে সবাই করে, যাতে সুন্দর একটা পরিবারের মতো আমরা চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, এই নির্দেশ আমি পার্টির পক্ষ থেকে আজকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের প্রধানকে আমি দিলাম যে পঞ্চায়েতকে নিয়ে আমাদের সুন্দরভাবে সেখানে কাজ করতে হবে। ধন্যবাদ, নমস্কার। জীববৈচিত্র্যের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে বই লিখলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক কৌশিক শিকদার। ইতিমধ্যেই তার সহজ সরল ভাষায় লেখা বই ছাত্রমহলে আলোড়ন সৃষ্টি করেছে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক কৌশিক বাবু গত বছর ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত। চাকরি জীবন শেষ, কিন্তু এখনো ছাত্রছাত্রীদের উপকারে জীবন বিজ্ঞান বিষয়ের ওপর বিভিন্ন বই লিখে যাচ্ছেন তিনি। তেমনি তার একটি বই আজব স্তন্যপায়ীদের দেশ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বই মেলায়। এই বিষয়ে কৌশিক বাবু জানান, 20 বছর বা তার বেশি চাকরি করলে সরকারের তরফে এক বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সিঙ্গাপুরে যাই। সেখানে গিয়ে ইন্দোনেশিয়ায় কিছু স্তন্যপায়ী জীবের সন্ধান পাই। ইন্দোনেশিয়া একটি জীববৈচিত্র্যপূর্ণ দেশ। যদি আমাদের ছাত্রছাত্রীরা এই প্রাণীদের সম্পর্কে জানতে পারে তবে তাদের খুব উপকার হবে। তিনি আরো জানান, ইন্দোনেশিয়ায় এমনই কিছু স্তন্যপায়ী প্রাণী আছে যাদের ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু স্তন্যপায়ীদের ডিম থেকে বাচ্চা হয় না। তাই তারা খুব অদ্ভুত, যাদের সম্পর্কে আমাদের জানা উচিত। তিনি জানান, আমরা অনেকেই কলকাতা চিড়িয়াখানায় ক্যাঙ্গারু দেখেছি, কিন্তু কতজন গেছো ক্যাঙ্গারু দেখেছে? এই ধরনের ক্যাঙ্গারু পাপুয়া নিউগিনি দ্বীপে দেখা যায়। শুধু তাই নয়, এমন এক ধরনের শূকর পাওয়া যায় যাদের মুখ থেকে দাঁত বেরিয়ে এসেছে। তার এই বইয়ে তাদের সকলের উল্লেখ আছে। এই বই প্রকাশের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রদোষ রঞ্জন সাহাকে। তার উৎসাহ এবং সাহায্য ছাড়া এই বই প্রকাশ সম্ভব হতো না। নিকটবর্তী নিউগিনি এবং পাপুয়া তাতে এরা পাওয়া যায়। আমরা ক্যাঙ্গারু কলকাতা চিড়িয়াখানাতে দেখেছি, কিন্তু গেছো ক্যাঙ্গারু কতজন দেখেছে? এই গেছো ক্যাঙ্গারু এই নিউগিনি পাপুয়াই দেখা যায়। এরকম কিছু অদ্ভুত আমার মনে হয়েছে, যেমন শূকর অনেকেই দেখেছেন, কিন্তু কোন শূকরের মুখ থেকে দাঁতটা বেরিয়ে এসছে? বাবিরুজা বলে একটা শূকর আছে,
সুলাওসি বলে একটা দ্বীপ আছে, কারণ ইন্দোনেশিয়া একটা অদ্ভুত জায়গা, ভৌগোলিক দিক থেকে একটা অদ্ভুত জায়গা। 1700টা দ্বীপ আছে, তার বেশ অনেক দ্বীপ এখনও মানুষ আবিষ্কার করতেই পারেনি সেভাবে, এবং তার মধ্যে মানুষ কিছু কিছু জায়গায় যেতে পেরেছে এবং সেখানে কিছু অদ্ভুত প্রাণী আছে। আমি এই বইতে এই স্তন্যপায়ী প্রাণী ছাড়াও ইন্দোনেশিয়া যদি কেউ ভ্রমণ করতে যায় বা কারোর শুধুমাত্র আকর্ষণ থাকে, তাহলে সেই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো সম্বন্ধেও একটা আইডিয়া এই বইয়ের মধ্যে আছে। আর বইটার সূচনায় ইন্দোনেশিয়ার প্রাচীন ভূগোল, ইন্দোনেশিয়ার যে ভূগোল, ইন্দোনেশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার কেন মিল, আর ইন্দোনেশিয়ার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কেন মিল, সেটা মোটামুটি বলা আছে। মানে স্যার, ভ্রমণ যাত্রার পরে আপনার অভিজ্ঞতা এবং সেখানকার প্রাণীদের কথাই কি এই বইয়ে মূলত? অবশ্যই, যেহেতু আমি একজন জীবন বিজ্ঞানের মানুষ, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমি প্রাণীবিদ্যার মানুষ, আমি তো একসময় বিভিন্ন কাগজে এই প্রাণীদের ওপর প্রচুর লিখেছি। তা এখন এই অবসর, আমি যেহেতু 2024 ফেব্রুয়ারিতে রিটায়ার করেছি, তারপর আমি সম্পূর্ণ লেখালেখির জগতে চলে গেছি। তার একটা বহিঃপ্রকাশ এই বইটি। বর্তমানে আমি আরও কিছু প্রাণী নিয়ে লেখালেখি করছি, আগামীতে আরও কিছু বই লেখার জন্য বা বিভিন্ন পত্রপত্রিকাতে আমার লেখা পরিবেশ এবং বন্যপ্রাণীর উপর লেখালেখি আমি করছি। আসলে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের অনেক লেখকের, বিশেষ করে পরিবেশ নিয়ে যারা লেখে বা সাহিত্য নিয়ে লেখেন, তাদের একজন সাহারা হলো প্রদোষ রঞ্জন সাহা। এনার বিস্তার পাবলিকেশান, এখন ডোয়ার্স, রং রুট, এগুলো সঙ্গে যুক্ত। এই প্রদোষবাবুই আমাকে কিন্তু এই বইটা লেখার উৎসাহিত করেছিলেন, এবং ওনার সাহায্য ছাড়া আমার এই বই প্রকাশিত হতো না। প্রদোষ রঞ্জন সাহাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি যে আজকে বিজ্ঞানের এই প্রচারটা বা সচেতনতার কাজটা করতে পারছি, উনি যদি বইটি পাবলিকেশন না করতেন তাহলে নিশ্চয়ই এটা হতো না। সেজন্য প্রদোষবাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। অবসরকালীন সময়ে শুধু একটি বই না, ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় জীবন বিজ্ঞান সম্পর্কে লিখে যাচ্ছেন তিনি। তার এই লেখালেখির জগৎ যেন আরো সুগম হয়, সেই কামনাই করে উত্তরের মন। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক মোটর বাইক চালকের, আহত আরও একজন। জানা গিয়েছে, নকশালবাড়িতে একটি জন্মদিনের পার্টি সেরে গতকাল গভীর রাতে মোটর বাইকে করে পানি ট্যাঙ্কিতে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। সেই সময় শিমুলতলা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে তাদের মোটর বাইকটি। ঘটনায় গুরুতর জখম হন বিশাল অধিকারী এবং রাহুল সিংহ। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হলে বাইক চালক বিশাল অধিকারীর মৃত্যু হয়। অন্যদিকে রাহুল সিংহকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল এবং পরে সেই মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাম আমলের সময় থেকে তৈরি হওয়া ওদলাবাড়ি কমিউনিটি হল উদ্বোধনের আগেই বকেয়া বিদ্যুৎ বিল না মেটানোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। উন্নয়নের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগে
বন্ধ জলপাইগুড়ির সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র দিনবাজার। সুষ্ঠু আলোচনার পরই দোকান খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।